বিএসএফও পয়সার জন্য করে সব, দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব। অভিযোগ করতে গেলে তো একটা প্রমাণ লাগে, সেই প্রমাণটা কি দিলীপ ঘোষ দিয়েছেন? যে আজকের রাজনীতিতে দিলীপ ঘোষ অনেকটা ইররেলিভেন্ট হয়ে গেছেন এবং সেই জন্য হয়তো উনি এই ধরনের কথা বলে রেলিভেন্স ফিরে পাওয়ার চেষ্টা করছেন। তিনি অবহেলিত হচ্ছেন, গুরুত্ব পাচ্ছেন না, দলের বিরুদ্ধে বলে, সরকারের বিরুদ্ধে বলে গুরুত্ব পাওয়ার চেষ্টা করছেন। এই ধারণাটা তৈরি হবে। আমার মনে হয় এই ধারণা ভাঙতে তার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে সেটা দেওয়া উচিত এবং তারও সরব হওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকার কেন বিএসএফকে জমি দিচ্ছে না, দিলীপ ঘোষ কেন তৃণমূল নেতাদের মতো ভাষায় কথা বলছেন, ওনার ভবিষ্যতে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা আছে কিনা, 2021-এ মুকুল রায় যা করেছিলেন 26-এ কি দিলীপ ঘোষ সেটা করতে চাইছেন? নো ওয়ান ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। যে চিন্তার সময় এসেছে তাকে কেউ আটকাতে পারে না। আমার মনে হয় কোথাও দিলীপ ঘোষ দলের মধ্যে থেকে দলের বিরোধিতা করছেন। দিলীপ ঘোষ তো তৃণমূলের মানুষ নয়, কিন্তু তৃণমূলের সাথে তার ঘনিষ্ঠতা আমরা অতীতে দেখেছি। দিলীপ ঘোষ যদি এত বড়ই নেতা হতেন তাহলে উনি যখন মেদিনীপুর থেকে ওনাকে দুর্গাপুরে দাঁড় করানো হলো, দুর্গাপুরে কেন জিততে পারলেন না? জনপ্রিয়তায় কি ভাটা পড়েছে? এর প্রশ্নটা উঠেই যাবে, কারণ দিলীপ ঘোষ যদি অত জনপ্রিয় হতেন দুর্গাপুরে গিয়েও তার জেতা উচিত ছিল এই মুহূর্তে। দিলীপ ঘোষের মন্তব্য তখনই ভোতা করে দিত দিলীপ ঘোষের পক্ষে যদি জনসমর্থন থাকতো। যার জনপ্রিয়তাই নেই তার মন্তব্য কি কাকে ভোটা করে দেবে? আজকের রাজনীতিতে দিলীপ ঘোষও সম্ভবত বাংলার রাজনীতি ইররিলেভেন্ট হয়ে গেছে। স্যার বলছি, অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায় বিএসএফেরও, পুলিশ ও বিএসএফ টাকার জন্য এসব করে বলছেন দিলীপ ঘোষ। কোথাও গিয়ে কি দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি? দেখুন, দিলীপ ঘোষ বলেছেন ওনার নিশ্চয়ই প্রমাণ আছে, তাহলে প্রমাণটাও দেওয়া উচিত। কোথায় বিএসএফ টাকা নিয়েছে, ওনার কাছে যদি প্রমাণ আছে নিশ্চয়ই এটা ভয়ঙ্কর অভিযোগ করছে, এটা শেয়ার করা উচিত। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, দিলীপ ঘোষ কিন্তু তার দল ভারতীয় জনতা পার্টির কোনো পদে নেই এই মুহূর্তে, এবং বহু মানুষ মনে করছেন উনি কার্যত দলে কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ নরেন্দ্র মোদীর মিটিংয়েও তাকে ডাকা হচ্ছে না। যে জনসভাগুলো করে সেখানেও দিলীপ ঘোষকে আমরা দেখতে পাচ্ছি না। তো সেই কারণে দলের প্রতি অভিমান থেকে এই ধরনের কথা বলেছেন কিনা, কারণ উনি খুব আবেগপ্রবণ মানুষ, তো ওনার একটা বিরাট অবদান আছে দলের জন্য। দলকে যখন 16 থেকে 21 অবধি উনি সভাপতি ছিলেন, দলের একটা বিরাট বৃদ্ধি হয়েছিল। সেই ফেজে তো বিজেপির সেভাবে অস্তিত্ব ছিল না, তার অবদান রয়েছে, সে অবদানটাকে তো অস্বীকার করা যায় না। কিন্তু এটাও সত্যি যে আজকের রাজনীতিতে দিলীপ ঘোষ অনেকটা ইররিলেভেন্ট হয়ে গেছেন এবং সেই জন্য হয়তো উনি এই ধরনের কথা বলে রেলিভেন্স ফিরে পাওয়ার চেষ্টা করছেন। কি হয়, আপনারাও কভার করেন বেশি একটু বিতর্কিত কথা বললে, তো সেটা হয়তো উনি চেষ্টা করছেন। তো আমি এই জন্য ওনাকে দোষ দিই না, কিন্তু ওনার কাছে যদি প্রমাণ থাকে, আমার তো এরম প্রমাণ আমি দেখিনি, তো যদি থাকে সেটা ওনার শেয়ার করা উচিত। তথ্য অন্য কথা বলছে, তথ্য বলছে যে 450 কিলোমিটারের বেশি জমি রাজ্য সরকার এখনো বিএসএফকে দেয়নি। এবার বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার, এটা হচ্ছে পোরাস বর্ডার। এই বর্ডারে যে বিএসএফকে যদি চেকপোস্ট বসাতে হয় তাহলে সরকারকে জমি দিতে হবে। বিএসএফ নিজে গিয়ে জমি অধিগ্রহণ করে তো এটা করবে, এটা সম্ভব নয়। কি এক অজানা কারণে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই ব্যাপারে সহযোগিতা করছে না বিএসএফের সাথে। এবং এটাও আমরা দেখছি পশ্চিমবঙ্গ সরকারের যে শাসক দল আছে তার বিভিন্ন নেতা নেত্রী, আমরা দেখেছি সম্ভবত 24 পরগনায় একজন নেত্রীকে তিনি বলেছিলেন আধার কার্ড তৈরি করে দেওয়া যেতে পারে, ভোটার কার্ড তৈরি করে যেতে পারে। আজকে এসআইআর শুরু হওয়ার পর যে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে, তারা অনেকে বলছেন সেক্টর 5-এ শাসক দলের কাউন্সিলর নাকি তাকে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছেন। এইসব তথ্য সামনে আসছে। সুতরাং দায়টা দিলীপ ঘোষ কেন বিএসএফের দিকে ঠেলে দিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের দিকে ঠেলে না দিয়ে ওনার এরম কেন মনে হচ্ছে, এটা খুব আশ্চর্যের ব্যাপার। তথ্য সে কথা বলছে না। বিএসএফকে জমি দিক পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন সহযোগিতা করুক। যেসব অনুপ্রবেশকারীরা অলরেডি পশ্চিমবঙ্গে আছে, 1 কোটির বেশি অনুপ্রবেশকারী সম্ভবত আছে অনেকে বলছেন, তো তাদের ফেরত পাঠানো এবং এসআইআরের এই যে প্রক্রিয়া হচ্ছে এটা সাহায্য করবে, কারণ বহু অনুপ্রবেশকারী এসআইআর হওয়ার পর তারা পালিয়ে যাচ্ছেন। এইটা তো খুব স্পষ্ট হয়ে গেছে, তারা ভারতে ছিলেন, তারা পালিয়ে যাচ্ছেন। তো এখানে দিলীপ ঘোষের উচিত রাজ্য প্রশাসনের থেকে সহযোগিতা চাওয়া এবং বিএসএফকে কাজ করা
করার সুযোগ করে দেওয়া, বিএসএফের দিকে আঙুল না তুলে। দিলীপ ঘোষ কেন তৃণমূল নেতাদের মতো ভাষায় কথা বলছেন, ওনার ভবিষ্যতে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা আছে কিনা, মুকুল রায় যেরকম গিয়েছিলেন 2021-এর নির্বাচনের পর আমি জানি না। 2021-এ মুকুল রায় যা করেছিলেন 26-এ কি দিলীপ ঘোষ সেটা করতে চাইছেন? চেষ্টা করতে পারেন, কিন্তু এবার কিন্তু হাওয়া বদলে গেছে। এ হাওয়া আটকানোর ক্ষমতা কারো নেই। আমার যতদূর আমি একজন বিশ্লেষক হিসেবে বলতে পারছি, একটা কথা আছে, প্রবাদ আছে, নো ওয়ান ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। যে চিন্তার সময় এসেছে তাকে কেউ আটকাতে পারে না। বাংলায় পরিবর্তনের সময় এসেছে এবং এই পরিবর্তনের ধারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আটকানো অসম্ভব বলে মনে হয় এই মুহূর্তে যে পরিস্থিতি। স্যার বলছি, আপনি ঠিক যেমনটা বললেন যে দিলীপ ঘোষ কোথাও গিয়ে দলের থেকে বঞ্চিত হয়েছেন, সেই জায়গার থেকে কি উনি অভিমান বা সেই জায়গা থেকে কি উনি ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য এই সব কথাগুলো বলছেন? যদি তাই বলে থাকেন তাহলে সামনে 26-এর ভোট, এই সময় তার দল বিরোধী কথা বলা কতটা ঠিক বলে মনে করছেন? আমার মনে হয় কোথাও দিলীপ ঘোষ দলের মধ্যে থেকে দলের বিরোধিতা করছেন এবং এটা একটা কৌশল তৃণমূলের বরাবরই। আপনি দেখবেন 2021-এর নির্বাচনের আগেও বহু তৃণমূলের নেতা দলের মধ্যে থেকে দলের ক্ষতি, এই বিজেপির নেতা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। যেই নির্বাচন হয়ে গেল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে জড়িয়ে একেবারে তৃণমূলে ফিরে গেলেন। দিলীপ ঘোষ তো তৃণমূলের মানুষ নয়, কিন্তু তৃণমূলের সাথে তার ঘনিষ্ঠতা আমরা অতীতে দেখেছি। দিলীপ ঘোষ যদি এত বড়ই নেতা হতেন তাহলে উনি যখন মেদিনীপুর থেকে ওনাকে দুর্গাপুরে দাঁড় করানো হলো, দুর্গাপুরে কেন জিততে পারলেন না? কেন একজন বহিরাগত নেতা, বিহারের একজন রাজনীতিবিদও নন, কীর্তি আজাদ ক্রিকেটার, তিনি দিলীপ ঘোষকে হারিয়ে দিলেন? এ প্রশ্ন তো উঠবেই। তার জনপ্রিয়তায় কি ভাটা পড়েছে? এর প্রশ্নটা উঠেই যাবে। কারণ দিলীপ ঘোষ যদি অত জনপ্রিয় হতেন দুর্গাপুরে গিয়েও তার জেতা উচিত ছিল এই মুহূর্তে। এটা তো বাস্তব। আজকের বাংলার রাজনীতিতে ইররেলিভেন্ট হয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দেখে আমার কেন জানি না বাংলার আদি কংগ্রেস নেতা প্রফুল্লচন্দ্র সেনের কথা মনে পড়ে যায়। জননেতা ছিলেন, গান্ধীবাদী জননেতা ছিলেন, কিন্তু 1967 নির্বাচনে হারার পর প্রফুল্লচন্দ্র সেন কার্যত মুছে গেছিলেন বাংলার রাজনীতি থেকে। উত্থান হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের। আজকেও বাংলার রাজনীতিতে অন্য নেতাদের উত্থান হচ্ছে। আজকে আমরা শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি, আমরা সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি, শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনই আছেন, তার পুনরুত্থান হচ্ছে। সুতরাং এই যে ত্রয়ী শুভেন্দু, সুকান্ত এবং শ্রমিক ভট্টাচার্য, এছাড়া মহিলামুখ হিসেবে অগ্নিমিত্রা পালকে দেখতে পাচ্ছি এবং আরও অনেক নেতা আছেন বিজেপিতে। এবং এদের সামনে আজকে দিলীপ ঘোষকে যেন কোথাও মনে হচ্ছে আগের প্রজন্মের নেতা। এই প্রজন্মের কাছে প্রফুল্লচন্দ্র সেন যেমন একসময় ইররেলিভেন্ট হয়ে গেছিলেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন প্রফুল্লচন্দ্র সেন, হয়তো বিরোধীরাও স্বীকার করবেন আজকে, কিন্তু দিলীপ ঘোষেরও সেই অবস্থা হচ্ছে। এটা ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। কংগ্রেসে সেদিন যা হয়েছিল আজ বিজেপিতেও সেটা হয়তো দিলীপ ঘোষ মুখোমুখি হচ্ছেন। আমি আশ্চর্য হব না যে ভবিষ্যতে যদি তিনি দল ত্যাগ করেন, অন্য দল তৈরি করেন অথবা তৃণমূল কংগ্রেসে যুক্ত হন, সেটা একান্তভাবে তার সিদ্ধান্ত। কিন্তু তিনি যখন কোনো অভিযোগ করছেন তার প্রমাণ দেওয়ার বোধহয় দায়টা তার থাকে। বিশেষ করে তিনি যখন দেশের একটি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন, যারা কোনো রাজনৈতিক দল নয়, বিএসএফ, ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এদের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে তার প্রমাণ দেওয়ার বোধহয় একটা দায় থেকে যায়। স্যার বলছি, যখন দলের প্রথম সারির নেতারা, আপনি যাদের নাম বললেন, তারা অনুপ্রবেশ ইস্যুতে শাসক দলকে আক্রমণ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই যে বিপরীত মন্তব্য, সেটা বিজেপির ভিতরে ঐক্যের অভাব বা মতবিরোধের ইঙ্গিত দেয় না? দেখুন, একটা গণতান্ত্রিক দলে অনেক সময় দ্বিমত থাকে, বিভিন্ন দ্বিমত। আদি কংগ্রেস, স্বাধীনতার আগে কংগ্রেস দেখুন, সুভাষচন্দ্র বসুর সাথে মহাত্মা গান্ধীর দ্বিমত ছিল, বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত ছিল। পরবর্তীকালে ভাঙনও এসেছিল দলে, কিন্তু সেই দ্বিমতটা তো সবার মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো। এরকম বাইরে মিটেছিল কি সেদিন তো মেটেনি। সুভাষচন্দ্র 1939 সালের নির্বাচনে গান্ধীর প্রার্থী পট্টবী সীতারামকে হারিয়ে সভাপতি হওয়ার পরও তাকে পদত্যাগ করতে হয়েছিল এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল কংগ্রেস। কিন্তু সুভাষচন্দ্রকে কি রোখা গেছিল নেতাজি হওয়া থেকে? ভারতের স্বাধীনতাকে আটকে রাখা গেছিল? মহাত্মা গান্ধী তো পূর্ণ স্বাধীনতা চাননি এক সময়, কিন্তু পূর্ণ স্বাধীনতাকে আটকে রাখা আটকে রাখা যায়নি। ইতিহাসের ধারাকে কখনো আটকে রাখা যায় না। দিলীপ ঘোষরা যতই চেষ্টা করুন তারা পারেন না।
তারা চেষ্টা করতে পারেন হয়তো বিভিন্ন কারণে। সেদিন হয়তো গান্ধী যেরকম একটি প্রো ব্রিটিশ একটি স্টান্স নিয়ে কথা বলেছিলেন, আমি তাকে দোষ দিই না। গান্ধীর মনে হয়েছিল বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পাশে থাকা উচিত, তার মনে হয়েছিল পূর্ণ স্বাধীনতা ভারতের প্রাপ্য নয়, কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেছিলেন সুভাষচন্দ্রের উপযোগিতা। একইভাবে দিলীপ ঘোষ আজকে বাংলায় দাঁড়িয়ে অত বড় নেতার সাথে তার তুলনা হয় না, এবং আজকের নেতারা সেই উচ্চতায়ও যান না, কিন্তু আজকের রাজনীতির ক্ষুদ্র পরিসরে দাঁড়িয়ে দিলীপ ঘোষের অনেক ক্ষেত্রে অভিমান হচ্ছে, একটা ইগো কাজ করছে। হয়তো গান্ধীর যেরকম সেই সময় একটা ইগো কাজ করেছিল, আমার প্রার্থীকে সুভাষচন্দ্র বোসকে এসে হারিয়ে দিল, এইটাই হয়তো ইগো কাজ করছে। দিলীপ ঘোষ দুর্গাপুরে হেরে গেছেন মানুষের ভোটে, এটা মানতে পারছেন না, যেখানে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে জিতেছেন, এটা তার দুটি আসনেই তিনি বিপুল জয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন 21-এর নির্বাচনে, তৃণমূলের লোকেরা মানতে পারছেন না, দিলীপ ঘোষও মানতে পারছেন না। এটা হতেই পারে, এটা একটা ইগো। কিন্তু রাজনীতিতে সবসময় মানুষ শেষ কথা বলে। সেদিন নেতাজির পক্ষে মানুষ দাঁড়িয়েছিল বলেই তিনি নেতাজি হয়েছিলেন। আজকে নরেন্দ্র মোদীর পক্ষে বিহারের মানুষ দাঁড়িয়েছেন বলেই নরেন্দ্র মোদী আবার ফিরে এসছেন, নীতিশ কুমার আবার ফিরে এসছেন। গণতন্ত্রে মানুষই সবসময় শেষ কথা বলে, এবং মানুষের বক্তব্য কী সেটা খুব স্পষ্ট। আমি মানুষ বলতে ভারতীয় নাগরিকদের কথা এখানে বলছি। বাংলাদেশের যে মানুষরা আছেন তারা নিশ্চয়ই হয়তো তৃণমূলকে সমর্থন করেন, অবৈধ অনুপ্রবেশকারীরা যারা আছেন তৃণমূলকে সমর্থন করেন, স্বাভাবিকভাবেই করবেন। তাদের এখানে কাজের ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূল, আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছে বলে শোনা যাচ্ছে, সাহায্য করবি, তারাও তো মানুষ নিশ্চয়ই, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ভারতবর্ষের যারা নাগরিক এবং ভারতবর্ষের যারা ভোটার, তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবেন। স্যার বলছি, যেখানে গিয়ে এসআইআর আর অনুপ্রবেশকারী এই ইস্যুটি মানে বিজেপি রাজনৈতিক দলের কাছে একটি প্রধান রাজনৈতিক অস্ত্র, সেখানে গিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যগুলো এই অস্ত্রটিকে ভোতা করে দিচ্ছে না তো? দিলীপ ঘোষের মন্তব্য তখনই ভোতা করে দিত দিলীপ ঘোষের পক্ষে যদি জনসমর্থন থাকতো। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, দুর্গাপুরে তিনি পরাজিত হয়েছেন। জনসমর্থন থাকলে নিশ্চয়ই কীর্তি আজাদের মতো নবীন একজন রাজনীতিবিদদের কাছে তিনি পরাজিত হতেন না। সুতরাং যার জনপ্রিয়তাই নেই তার মন্তব্য কি কাকে ভোটা করে দেবে। আজকে মমতা ব্যানার্জি কিছু বললে আমি বুঝতে পারতাম, অভিষেক ব্যানার্জি কিছু বললে আমি বুঝতে পারতাম, দিলীপ ঘোষ বললে কি হবে? যদি দিলীপ ঘোষ একা লড়ার সাহস দেখান, তিনি সেই লড়াই করে প্রমাণ করুন না। তিনি যদি মনে করেন তিনি হারাতে পারবেন ভারতীয় জনতা পার্টিকে, শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করুন, মেদিনীপুরে গিয়ে নন্দীগ্রামে গিয়ে চ্যালেঞ্জ করুন, এটা তো আমি বুঝতে পারবো। দিলীপ ঘোষ দাঁড়ান না নন্দীগ্রাম থেকে, তিনি যদি মনে করেন যে তিনি সত্যিই এত জনপ্রিয়তা তার আছে। কিন্তু তিনি যে মন্তব্যগুলো করছেন তার ব্যক্তিগত এবং তার একটি ভিডিও সাম্প্রতিককালে, সত্যি মিথ্যে জানি না, তিনি অস্বীকার করেননি, একটি ভিডিও সর্বক্ষমকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেই ভিডিওতে যদি সেই মানুষটি দিলীপ ঘোষ হন, তাহলে তো তার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। কোনো একজন রাজনৈতিক নেতার এই ধরনের ভিডিও সামনে আসাটা, এবং দিলীপ ঘোষ একবারও বলেননি ওটা আমি নই, এটা ব্যক্তিগত ব্যাপার বলেছেন, তো তিনি ডিনাই করতে পারতেন, সেটাও করেননি। তো সেখানে দাঁড়িয়ে তার ভাবমূর্তি অলরেডি এমনই হয়ে গেছে, তার মন্তব্যে কিছু যায় আসে না। বলছি, এর আগেও দিলীপ ঘোষ সৌজন্যের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে তিনি জগন্নাথ মন্দিরে দেখা করেছিলেন। সেখানে গিয়ে কোথাও গিয়ে কি এটা সত্যি সৌজন্যের রাজনীতি, নাকি কোথাও দাঁড়িয়ে তার এই কথাগুলো বা তার এই রাজনীতি করার যে ব্যাপারটা, সেটাকে নিচুতলার কর্মীদের মধ্যে একটা প্রভাব ফেলছে? দেখুন, দিলীপ ঘোষ দলের কোনো পদে নেই, দলের কোনো নেতা, বিজেপির নেতা সেই মন্দিরের উদ্বোধনে যাননি। দলের নীতি অনুযায়ী দিলীপ ঘোষ তো সাধারণ কর্মী, তিনি চেয়েছেন গেছেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একটা মন্দির তৈরি হয়েছে, তিনি যাবেন, মুখ্যমন্ত্রী তাকে গুরুত্ব দেবেন, এর মধ্যে অসুবিধে কোথায়? আমি তো কোনো অসুবিধে দেখি না। দলও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দিলীপ ঘোষের বিরুদ্ধে এরপর। কিন্তু দিলীপ ঘোষের পরবর্তী যে বিভিন্ন মন্তব্য, এবং সেটা তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। দিলীপ ঘোষ যখন মুখ্যমন্ত্রীর পাশে বসে তার প্রশংসা করছেন, তখন সেই বিজেপি কর্মীরা যারা 2021 নির্বাচনের ফল বেরোনোর পর আক্রান্ত হয়েছিল, যাদের পাশে দাঁড়াতে দিলীপ ঘোষ কিন্তু তখন সভাপতি হয়ে ছুটে যাননি, সেটা কিন্তু তাদের হয়তো হৃদয়ে লেগেছে। তাদের মনে হয়েছে দিলীপ ঘোষ আমরা যখন আক্রান্ত হলাম তখন তো দৌড়ে এলেন না, আজ মুখ্যমন্ত্রী যখন মন্দির উদ্বোধন করছেন তখন দৌড়ে যাচ্ছেন। দিলীপদার এই দ্বিচারিতা কেন? আমি দিলীপ ঘোষকে অত্যন্ত শ্রদ্ধা করি, তার অবদান মানুষ ভুলবে না, ঠিক যেমন প্রফুল্লচন্দ্র সেনকেও আমি শ্রদ্ধা করি। কিন্তু 1967 পর যেরকম প্রফুল্লচন্দ্র সেন ইররেলিভেন্ট হয়ে গেছিলেন, আজকের রাজনীতিতে দিলীপ ঘোষও সম্ভবত বাংলার রাজনীতিতে ইররেলিভেন্ট হয়ে গেছে।
স্যার বলছি যে ভারতবর্ষ ও বাংলাদেশের সীমান্তে যে ভৌগোলিক অবস্থা সহ একাধিক কারণ রয়েছে অনুপ্রবেশের পিছনে, সেখানে গিয়ে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যেটা বলছেন সেটা তো একেবারে ফেলে দেওয়ার মতো না। তিনি কি রাজনীতি ভুলে বাস্তব ছবিটা তুলে ধরছেন, নাকি এটা শুধুই রাজনীতি? না, ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু অভিযোগ করতে গেলে তো একটা প্রমাণ লাগে। সেই প্রমাণটা কি দিলীপ ঘোষ দিয়েছেন? আপনার কাছে কোনো প্রমাণ দিয়েছেন দিলীপ ঘোষ? আছে কি? কোনো প্রমাণ নেই। তাহলে প্রমাণটা দিতে বলছি। আমি তো বলছি হ্যাঁ নিশ্চয়ই, যদি এত বড় অভিযোগ একটা কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে উনি করেন, তার কিছু প্রমাণ দেওয়ার দায় তার থাকে। যেমন আমরা প্রমাণ পেয়েছি, একটা ভিডিও অলরেডি দেখেছি সমাজ মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলে, তৃণমূলের একজন নেত্রী বলছেন যে আধার কার্ড করিয়ে দেবে দলের অমুক দা, আধার কার্ড করিয়ে দেবেন। এতে প্রমাণ রয়েছে। দিলীপ ঘোষ একটু প্রমাণ দিলে ভালো হয়। অভিযোগ তো যে কেউ করতে পারেন, কিন্তু দল তাকে উপেক্ষা করছে বলে তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করবেন, এটা যেন মানুষ দুয়ে দুয়ে চার করে দেবে। তিনি অবহেলিত হচ্ছেন, গুরুত্ব পাচ্ছেন না। দলের বিরুদ্ধে বলে, সরকারের বিরুদ্ধে বলে গুরুত্ব পাওয়ার চেষ্টা করছেন। এই ধারণাটা তৈরি হবে। আমার মনে হয় এই ধারণা ভাঙতে তার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে সেটা দেওয়া উচিত, এবং তারও সরব হওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকার কেন বিএসএফকে জমি দিচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকার কেন ভারতবর্ষের একটি সরকার হয়ে, রাজ্যের সরকার হয়ে এ ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তোষণ করছে। এই প্রশ্নটা দিলীপ ঘোষেরও তোলা উচিত।